ভারতের জাতীয় সঙ্গীত শুনলেই যার নামটা মাথায় আসে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু জানেন কি, এই পরিচয়টা তার আসল পরিচয়ের একটা ছোট্ট অংশ মাত্র। আজ আমরা সেই মানুষটাকে একটু অন্যভাবে চেনার চেষ্টা করব, যিনি শুধু কবি নন, একাধারে সুরকার, চিত্রকর, আবার দার্শনিক। হ্যাঁ, জনগণমন এই সুরটা তো আমাদের সবারই চেনা, কিন্তু এটা অনেকটা ওই আইসবার্গের চূড়োর মতো, যেটা শুধু জলের উপরে দেখা যায়। আসল বিশাল জগৎটা তো লুকিয়ে আছে জলের নিচে। চলুন আজ সেই জগতে একটা ডুব দেওয়া যাক, দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের আসল পরিচয়টা ঠিক কী। ভাবতে পারেন, যে ছেলেটা স্কুলকে জেলখানা মনে করত, যে পড়াশোনা ছেড়ে দিয়েছিল, সেই ছেলেই কিনা একদিন এশিয়ার প্রথম নোবেল পুরস্কারটা জিতে নিল। কি করে সম্ভব হলো এই অবিশ্বাস্য ব্যাপারটা? চলুন আজ এই রহস্যরই সমাধান খোঁজা যাক। আচ্ছা, প্রথমে তার সুরের জগৎটা দেখি। ২২০০রও বেশি গান। চিন্তা করা যায়? মানে আজও বাঙালির যে কোনো অনুষ্ঠানে, যে কোনো পরিস্থিতিতে, সুখে দুঃখে, প্রেমে বিরহে, তার গানগুলোই কিন্তু আমাদের সঙ্গী। রবীন্দ্রসঙ্গীত ছাড়া কি চলে? শুধু গানই না, রঙের জগতেও তিনি ছিলেন একজন জাদুকর। ২৩০০রও বেশি ছবি এঁকেছেন। আর সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? ছবি আঁকাটা তিনি সিরিয়াসলি শুরুই করেন প্রায় ৭০ বছর বয়সে। মানে যে বয়সে সে মানুষ সব কাজ থেকে অবসর নেয়, সেই বয়সে তার মধ্যে সৃজনশীলতার যেন একটা বিস্ফোরণ ঘটেছে। আর একবার ভাবুন তো সেই সময়টার কথা, যখন আজকের মতো প্লেন বা ফাস্ট ট্রেন কিছুই ছিল না। সেই যুগে তিনি ঘুরে বেরিয়েছেন মোট ৩৪টা দেশ। আর এই যে সারা দুনিয়া ঘুরে বেড়ানো, এটাই তার চিন্তাভাবনাকে একটা দেশের গণ্ডি থেকে বের করে এনেছিল, দিয়েছিল একটা আন্তর্জাতিক রূপ। কিন্তু প্রশ্নটা হলো, এত সব প্রতিভার জন্ম হলো কি করে? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে তার ছোটবেলার ওই একটু অন্যরকম শিক্ষা ব্যবস্থার মধ্যে। ছোটবেলাটা কিন্তু ওর বেশ একাকিত্বে কেটেছে। বাবা মায়ের কাছে থাকার সুযোগ খুব একটা হয়নি। বড় হয়েছেন বাড়ির কাজের লোকেদের শাসনে, যেটাকে তিনি নিজেই মজা করে বলতেন ভৃত্যতন্ত্র। আর স্কুল, ওটা তো ছিল ওর কাছে একটা দম বন্ধ করা জেলখানার মতো। তাই প্রথাগত পড়াশোনায় মন বসেনি কোনোদিনই। এই দেখুন, ওর স্কুলের জীবনটা ছিল খুবই ছোট। ক্যালকাটা একাডেমি, ওরিয়েন্টাল সেমিনারি, তারপর সেন্ট জেভিয়ার্স। একটার পর একটা স্কুল বদলানো হয়েছে, কিন্তু কোথাও ওর মন বসেনি। শেষমেশ তিনি নিজেই এই তথাকথিত শিক্ষার জগৎ থেকে বেরিয়ে এলেন। কিন্তু স্কুলের জেলখানা থেকে বেরিয়ে এসেই যেন আসল শিক্ষার দরজাটা খুলে গেল। বাড়িতেই শুরু হলো এক অন্যরকম পড়াশোনা। একদিকে দাদার কাছে শিখছেন সায়েন্স, অঙ্ক, অন্যদিকে চলছে জুডো, কুস্তি, ট্রেকিং। আবার ভাবুন, গান শেখানোর জন্য বাড়িতে আসছেন দেশের সেরা সব শিল্পীরা। আর সবচেয়ে বড় শিক্ষাটা পেয়েছেন বাবার সাথে ঘুরে ঘুরে। হিমালয়ে বসে শিখেছেন অ্যাস্ট্রোনমি, সংস্কৃত, উপনিষদের মতো গভীর বিষয়। এটাই ছিল সত্যিকারের বিশ্ববিদ্যালয়। আর এই যে একটা অন্যরকম শিক্ষা, এটাই তার ভেতরের সৃষ্টিশীলতাকে এক ধাক্কায় অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল আর এনে দিয়েছিল বিশ্বজোড়া পরিচিতি। রবীন্দ্রনাথের গানগুলো শুনলে একটা অদ্ভুত জিনিস খেয়াল করা যায়। কি দারুণভাবে তিনি সব কিছুকে মিলিয়ে দিয়েছেন। একদিকে যেমন আছে হিন্দুস্তানি ক্লাসিক্যাল, কর্ণাটকি মিউজিক, তেমনি মিশে গেছে পাঞ্জাবের গুরবানি, এমনকি ইংরেজি, আইরিশ আর স্কটিশ ফোক মিউজিকের সুরও। মানে ওর গানে পূর্ব আর পশ্চিম যেন একসাথে এসে মিলেমিশে একাকার হয়ে গেছে। আর যে বইটা তাকে একেবারে বিশ্বের দরবারে পৌঁছে দিল, সেটার নাম গীতাঞ্জলি। আসলে এটা ছিল ওরই লেখা কিছু কবিতার ইংরেজি অনুবাদ, আর তারপর যা হলো সেটা ইতিহাস। পশ্চিমের দুনিয়া ওর কবিতার ওই গভীর আধ্যাত্মিকতা আর কাব্যিক ভাষায় একেবারে মুগ্ধ হয়ে গেল। আর তার ফল ১৯১৩ সালে তিনি হয়ে গেলেন এশিয়ার প্রথম মানুষ যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন। এই যে লাইনটা এখানে তিনি বলছেন, সাজসজ্জার বন্ধন কোনো কাজের নয়, যদি তা আমাদের মাটির ছোঁয়া থেকে, সাধারণ মানুষের জীবন থেকে দূরে সরিয়ে রাখে। এই যে মুক্তির টান, এটাই ছিল ওর লেখার মূল সুর। কিন্তু রবীন্দ্রনাথ শুধু কবি বা শিল্পী ছিলেন না, তিনি ছিলেন গোটা দেশের বিবেকের কণ্ঠস্বর। আচ্ছা, পৃথিবীতে এমন কজন মানুষ আছেন যার লেখা গান দুটো আলাদা দেশের জাতীয় সঙ্গীত? ভাবা যায়? রবীন্দ্রনাথ ঠাকুর হলেন সেই বিরল ব্যক্তিত্ব। ভারতের জনগণমন তো আমরা সবাই জানি, কিন্তু বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, ওটাও কিন্তু তারই লেখা। আর এটা তিনি লিখেছিলেন ১৯০৫ সালে, বঙ্গভঙ্গের প্রতিবাদ জানাতে গিয়ে। এই টাইমলাইনটা একবার দেখুন। ১৯১৩তে নোবেল পেলেন, ১৯১৫তে ব্রিটিশ সরকার তাকে নাইটহুড উপাধি দিল, যেটা তখনকার দিন একটা বিশাল সম্মান। কিন্তু ঠিক তার কয়েক বছর পরেই ১৯১৯ সালে ঘটল সেই ভয়ঙ্কর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। শয় শয় নিরীহ মানুষকে গুলি করে মারা হলো।
এর প্রতিবাদে রবীন্দ্রনাথ এক মুহূর্তও ভাবেননি। সাথে সাথে ব্রিটিশদের দেওয়া ওই নাইটহুড উপাধি তিনি ফিরিয়ে দিয়েছিলেন, কারণ ওর কাছে যে কোনো পুরস্কারের থেকে মানুষের জীবনের দাম অনেক বেশি ছিল। তবে ওনার চিন্তাভাবনার সবচেয়ে গভীর আর হয়তো আজকের দিনের সবচেয়ে জরুরি দিকটা ছিল জাতীয়তাবাদের ঊর্ধ্বে উঠে পৃথিবীকে দেখার চেষ্টা। এই জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম নিয়ে গান্ধীজি আর রবীন্দ্রনাথের মধ্যে কিন্তু একটা খুব ইন্টারেস্টিং মতপার্থক্য ছিল। গান্ধীজির মতে ব্রিটিশদের তাড়ানোর জন্য জাতীয়তাবাদী ছিল মানুষকে এক করার সবচেয়ে বড় অস্ত্র, কিন্তু রবীন্দ্রনাথের ভয় ছিল অন্য জায়গায়। তিনি ভাবতেন এই জাতীয়তাবাদী হয়তো একদিন অন্ধ দেশপ্রেমে বা ঘৃণায় পরিণত হতে পারে, যা এক জাতিকে অন্য জাতির শত্রু করে তুলবে। তাই তিনি দেশের সীমানা পেরিয়ে এক বিশ্ব মানবতার স্বপ্ন দেখতেন। এই কথাটা কিন্তু খুব গভীর। রবীন্দ্রনাথ এখানে শর্ক অর্থাৎ প্রাচ্যের দেশগুলোকে একটা সতর্ক বার্তা দিচ্ছেন। তিনি বলছেন, এটা ঠিক যে একসময় জ্ঞান বিজ্ঞানে সভ্যতায় শর্কই ছিল পথপ্রদর্শক, কিন্তু শুধু সেই পুরনো দিনের গৌরব নিয়ে বসে থাকলে চলবে না। ওটা অনেকটা মৃত্যুর মতো। সবসময় নতুন চিন্তা, নতুন পথের সন্ধান করে যেতে হবে। ভাবুন একবার, এত বড় একটা বিষয়ে দুজনের মধ্যে এত অমিল, কিন্তু তা সত্ত্বেও গান্ধীজি আর রবীন্দ্রনাথের বন্ধুত্ব বা পারস্পরিক শ্রদ্ধায় একটুও কমতি ছিল না। ওরা একে অপরের কড়া সমালোচক ছিলেন, আবার খুব ভালো বন্ধুও ছিলেন। এটা আমাদের একটা বড় জিনিস শেখায়, তাই না? যে মতের মিল না হলেও কিভাবে একে অপরকে সম্মান জানিয়ে একসাথে পথ চলা যায়। আজকের দুনিয়ার দিকে তাকালে কি মনে হয়, যখন সারা বিশ্বেই আবার জাতীয়তাবাদের ঢেউ উঠছে, তখন রবীন্দ্রনাথের সেই কথাটা চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির, এই যে একটা ভয়হীন মুক্ত পৃথিবীর স্বপ্ন, এটা কি আজকের দিনে আরও বেশি করে সত্যি হয়ে ওঠার দরকার না? প্রশ্নটা রইল।